আসসালামু আলাইকুম। তো যারা এই অ্যাডভোকেট হতে চান, 7টা মাত্র সাবজেক্ট। এই 7টা সাবজেক্টকে যদি আপনি একটু ভালো করে বুঝে যদি পড়েন, এমসিকিউ, লিখিত, ভাইবা, কোথাও কেউ আপনাকে আটকাইতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভাষা ভাষা পড়ে পাশ করতে চাই, এই জন্য 40,000 পরীক্ষা দেয়, পাশ করে 10,000, লিখিততে চলে যায় আরো 5, ভাইবাতে আরো কমে যায়। তো আপনাদের জন্য আমাদের কিন্তু একটা কোর্স আমরা শুরু করেছি। যারাই ফাইনালি নিজেকে অ্যাডভোকেট হিসাবে দেখতে চান, একটু পড়াশোনা করতে হবে, ভালো মানের পড়াশোনা করতে হবে, বুঝে পড়াশোনা করতে হবে। তো যদি আপনারা আমাদের কোর্সটাতে আসেন, আশা করি যে আইন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আইনটাকে নিজের মতো করে আয়ত্ত করে নিতে পারবেন। যেহেতু 29শে নভেম্বর পরীক্ষাটা হয় নাই, তার মানে আশা করা যায় নির্বাচনের আগে তো আর হবে না, তার মানে নির্বাচনের পরেই হবে। তাহলে আপনার কাছে 3 মাসের একটা সময় আছে, 3-4 মাস। এই 3-4 মাস আপনি একটু প্রতিদিন 1 ঘন্টা করে একটু সময় দেন, দেখবেন যে আপনি যেই পেশার মধ্যে যাচ্ছেন, যে প্রেস্টিজিয়াস পেশার মধ্যে যাচ্ছেন, ওই পেশা সম্পর্কে জেনে বুঝে গেলে আপনি দ্রুত জীবনে উন্নতি কিন্তু করতে পারবেন। যেমন জাস্ট আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে দোবারা দোষ, একুইটাল, খালাস, রিলিজ, এই রিলেটেড জিনিসগুলা। যখন আমরা সিআরপিসি পড়তে যাই, সিআরপিসি 403 ধারা বলে একটা ধারা আছে, যেটার বাংলা হচ্ছে দোবারা দোষ। আসলে এর কনসেপ্টটা হচ্ছে যে ডবল জিওপার্ডি, মানে হচ্ছে যার একবার বিচার হয়েছে তারা আমরা দ্বিতীয়বার অযথা হয়রানি করব না, বিচার করব না। এই 403 নাম্বার ডবল জিওপার্ডি জিনিসটা হচ্ছে যাতে আপনি যদি একবার প্রপার আদালত কর্তৃক হয় আপনি দণ্ডিত হন অথবা খালাস পান, তাহলে উপযুক্ত মানে এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক যদি আপনি একবার একুইট বা খালাস পান অথবা আপনার দণ্ড দেওয়া হয়, তাহলে সেম অপরাধের জন্য আপনার দ্বিতীয়বার আর নতুন কোনো বিচার করা যাবে না। তবে কন্ডিশন হচ্ছে আপনার শাস্তিটা যদি বলবৎ থাকে। তাহলে দোবারা দোষ কখন গড়বে? যখন উপযুক্ত আদালত, এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক একবার আপনি হয় দণ্ডিত হইলেন অথবা খালাস পাইলেন, তাইলে ওই একই অপরাধে আপনার দ্বিতীয়বার বিচার করা যাবে না যদি পূর্ববর্তী আদেশটা বলবৎ থাকে, মানে দণ্ড অথবা খালাসটা। এটা হচ্ছে 403 ধারার প্রথম সাবসেকশন। আর আমরা শুধু এতটুকুই পড়ি, কিন্তু এইটা টোটাল 5টা সাবসেকশনে বিভক্ত। দ্বিতীয় সাবসেকশন বলে যে না ভাই, কিছু অপরাধ আছে যেগুলোর ব্যাপারে সিআরপিসি 235-এ চার্জ গঠনে কিছু নিয়ম কানুন দেওয়া আছে, ওই রকম ক্ষেত্রে দ্বিতীয়বার বিচার করা যাবে। যেমন আপনি একটা অপরাধ করতে গিয়ে সেখানে আপনি কি করছেন, আপনি গেছিলেন চুরি করতে, চুরি করতে গিয়ে আপনি আগুন লাগিয়ে দিয়ে চলে আসছেন। এখন আপনার চুরির তো শাস্তি হয়েছে, কিন্তু আগুন লাগানোর চার্জ গঠন করা হয় নাই, তাহলে আগুন লাগানোর চার্জ গঠন করা যাবে। তার মানে একই কাজ করতে আপনি যখন সেপারেট ভিন্ন ভিন্ন অপরাধ করতেছেন, যদি একটার চার্জ গঠিত হয় বাকিগুলো না হয়, তাহলে সেগুলো বিচার করা যাবে। এরপরে সাবসেকশন 3-তে বলে যে কনসিকুয়েন্সে যদি অপরাধ ঘটে, আপনি রহিম সাহেবকে রাস্তায় পাইলেন, ইচ্ছা মতো পিটাইলেন, আপনার বিরুদ্ধে কি হইল, সিম্পল হার্টের মামলা হইল, আপনি শাস্তি পাইলেন, কিন্তু পরবর্তীতে বেচারা মারা গেল, তাইলে আপনার বিরুদ্ধে হত্যা মামলা কিন্তু চলবে। 4 নাম্বার সাবসেকশন যেটা বলে সেটা হচ্ছে যে আসলে প্রতিটাই, আপনি যে অপরাধগুলো করছেন এগুলো প্রতিটাই এক একটা অপরাধ, কিন্তু এগুলো দুইটাকে একসাথে করলে নতুন একটা অপরাধ। যেমন আপনি ডাকাতি করতে গেছেন, ডাকাতি করতে গিয়ে খুন করছেন, তার মানে ডাকাতি প্লাস খুন, এটার পৃথক একটা অপরাধ। এখন আপনার বিরুদ্ধে ডাকাতির মামলা চলছে, আপনি শাস্তি পাইছেন বা খালাস পাইছেন, কিন্তু হত্যা মামলা চলে নাই। অথবা আপনার বিরুদ্ধে ডাকাতির মামলাও চলছে, হত্যা মামলাও চলছে, হত্যা মামলার সেকশনও গঠিত হয়েছে, কিন্তু ডাকাতি করতে গিয়ে হত্যা, এটার মামলা চলে নাই, তাহলে সেটা চলবে। তাহলে এই 3টা হচ্ছে ব্যতিক্রম, যে কখন ডবল জিও পার্টি কাজ করবে না। আর 5 নাম্বার বলে আমাদের একটা জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারা আছে, আর সিআরপিসির 188 ধারা আছে, যে দেশের বাইরে আপনি অপরাধ করছেন, ওই দেশের আদালতে আপনি দণ্ড পাইছেন কি খালাস পাইছেন আমার দেখার বিষয় না, বাংলাদেশে আপনার বিচার হবে, তার মানে ডবল জিওপার্ডি প্রযোজ্য হবে না। আর জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারা বলে যেমন পেনাল কোডে ধর্ষণের মামলা হয়, এবং আপনি নারী এবং শিশু নির্যাতনও করতে পারেন, দুই জায়গায় বিচার করতে পারেন, কিন্তু শাস্তি যে কোনো একটা আইনে দিতে হবে। তাহলে দুই আইনে মামলা গঠন করা গেলেও, বিচার করা গেলেও শাস্তি যে কোনো এক আইনে দিতে হবে। তো এই রকম করে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে আপনাকে কে ঠেকায়, এটা কিন্তু একটা লিখিত পরীক্ষার প্রশ্ন। এখন এটার ভিতরেও যখন আপনি যাবেন, বলতেছে যে এই জিনিসগুলা কি হবে না, অ্যাকুইটালের মধ্যে আসবে না। তো আমরা আগে দেখি যে প্রথমে তারা বলতেছে যে ডিসমিসাল অফ কমপ্লেইন, নালিশ ফেরত। নালিশ ফেরত মানে কি?
আপনি আদালতে গেছেন একটা মামলা দায়ের করতে, এখন বিচারক সাহেব আপনার কথাবার্তা, আপনার আর্জি, যে নালিশ কমপ্লেইনটা দেখে খারিজ করে দিল 203 ধারা। 200 ধারায় আপনি দাবি নিয়ে গেছেন, বিচারক যাচাই বাছাই করে 203 ধারায় ফেরত দিয়ে দিয়েছে। তাইলে নালিশ ফেরত এটা কি ইসের মধ্যে আসবে না? এই যে সেকশনটা আমরা পড়লাম, আপনি এটাকে খালাস হিসাবে ধরতে পারবেন না, তাইলে নালিশ ফেরতটা এর অন্তর্ভুক্ত হবে না। তো এটা থেকে আপনি আরেকটা এমসিকিউ জেনে নেন যে আপনি যদি আদালতে যান, মামলা করার জন্য যান, আর সেখানে কি হইলো, আদালত ফেরত দিল, আপনি কি প্রতিকার পাবেন? এটা এমসিকিউতে আসে, আপনি রিভিশন দায়ের করবেন। তাইলে নালিশ ফেরতের প্রতিকার কি? রিভিশন দায়ের। এটা ছাড়া 204-এর সাবসেকশন 3-এর অধীনে যদি কোনো ফি থাকে সেগুলা না দেন, সাক্ষীর লিস্ট না দেন, আপনার যেই নালিশ আছে সেটা ডিসমিস হইতে পারে। তাহলে ডিসমিসাল অফ কমপ্লেইন দুইটা সেকশনে হইতে পারে। 200 ধারা আপনি যাচ্ছেন, 203 ধারা খারিজ করে দিচ্ছে, 204-এর 3-এও যদি হয় এটার বিরুদ্ধেও প্রতিকার, রিভিশন দায়ের। এরপরে হচ্ছে যেটা 249টা, এইটাও একুইটাল হিসাবে প্রযোজ্য হবে না। সেটা হচ্ছে যে সিআরপিসি 249-এ ম্যাজিস্ট্রেটের বিচারের ক্ষেত্রে জিআর মামলা, মানে যেটা থানায় দায়ের হয়, ওই মামলার ক্ষেত্রে একটা ক্ষমতা দেওয়া আছে যে অ্যাট এনি টাইম ম্যাজিস্ট্রেট কার্যক্রম স্থগিত করে আসামিকে রিলিজ করতে পারে। না উনি অ্যাকুইট করলো, না উনি ডিসচার্জ দিল, কিছুই না, জাস্ট কার্যক্রম স্থগিত করলো। এটা হচ্ছে 249। তো ওই স্থগিত করা মানে একুইটাল না। এরপরে চলে আসি আমরা ডিসচার্জ বা অব্যাহতি, এই জিনিসটা আসলে কি। তাহলে আমরা তিনটা জিনিস একসাথে পড়ি, একটা হচ্ছে একুইটাল বা খালাস, একটা হচ্ছে ডিসচার্জ বা অব্যাহতি, একটা হচ্ছে রিলিজ বা মুক্তি। এই তিনটা যদি আপনি বুঝতে পারেন, মোটামুটি সিআরপিসির 20% আপনি বুঝতে পারছেন। আমরা প্রথমেই বলছি কি যে আপনার বিরুদ্ধে ফরমালি চার্জ গঠিত হইল, বিচার হইল, বিচারের ফলে আপনি নির্দোষ প্রমাণিত হইলেন, তাইলে কি হইলেন? আপনি খালাস পাইলেন। আর যদি আপনি অপরাধী প্রমাণিত হন, আপনি কনভিক্টেড হন, সেন্টেন্স দেওয়া হয়, দণ্ড দেওয়া হয়। এখন আমরা সিআরপিসি যদি ভালো করে পড়ি, সিআরপিসিতে আমরা খালাসের মানে হচ্ছে পুনরায় আপনার বিরুদ্ধে ওই বিষয় মামলা চলবে না, যেটা আমরা 403-এর সাবসেকশন 1-এ পড়লাম। উপযুক্ত আদালত কর্তৃক একবার দণ্ডিত বা খালাস পাইলে আপনি দ্বিতীয়বার একই বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা চলবে না। তাহলে প্রথমে আমরা ম্যাজিস্ট্রেট আদালতে যখন 245-এ দেখবো ম্যাজিস্ট্রেট কি করতে পারে, যদি দেখে যে তথ্য উপাত্ত স্বাক্ষর যথেষ্ট না, আপনারে খালাস দিয়ে দিতে পারে। এরপরে 247-এ আমরা খালাস পাবো, 248-ও পাবো। 247-এ কি বলে, যিনি কমপ্লেইন করলেন, যিনি অভিযোগ করলেন, উনি যদি আদালতে উপস্থিত না থাকেন, আদালত কি করবে? আদালত আসামিকে খালাস দিয়ে দিতে পারবে। 248 হচ্ছে কেউ যদি মামলাটা উঠিয়ে নেয়, আপনি কারো বিরুদ্ধে মামলা করছেন, আপনি উঠিয়ে নিয়েছেন, তাইলে এর ফলাফলটা খালাস হবে, এর বিরুদ্ধে দ্বিতীয়বার আর মামলা দায়ের করতে পারবেন। একই কাজটা দায়রা আদালত 265-এর এর অধীনে একবার খালাস দেয়, যখন রাষ্ট্রপক্ষের যাবতীয় কিছু শোনার পর তার যদি মনে হয় যথেষ্ট না, খালাস দিতে পারে। এরপর আসামিকে শোনার পর, যুক্তিতর্ক শোনার পর যদি মনে হয় যে না, আসলে প্রমাণ করা সম্ভব না, তাহলে 265-এর কেতে খালাস দিয়ে দেন। তাহলে এই যদি আপনি কয়েকটা সেকশন যদি পড়তে পারেন, মনে রাখতে পারেন, খালাস রিলেটেড আপনার এমসিকিউ যেটাই আসুক আপনি পারবেন। এরপরে আসে ডিসচার্জ বা অব্যাহতি। অব্যাহতি মানে হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ তো আছে, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ নাই, তা আপাতত আপনারে ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে তথ্য প্রমাণ পাইলে আপনারে আবার ডেকে নিয়ে আসবো। তাইলে যখন এই 241-এর এর অধীনে আমরা ডিসচার্জ পিটিশন দিতে পারি, ম্যাজিস্ট্রেট এ ধারার অধীনে যে কোনো আসামিকে ডিসচার্জ দেয়, যদি দেয় আপনি কি করবেন? রিভিশন দায়ের করবেন। দায়ের আদালত হইলে 265-সি এর অধীনে ডিসচার্জ দিতে পারে, আপনি রিভিশন দায়ের করবেন। 173-এর এখন ইনভেস্টিগেশন চলা অবস্থায় ম্যাজিস্ট্রেট ডিসচার্জ দিতে পারে, এটার বিরুদ্ধে রিভিশন করবেন। এটা ছাড়া 202-এর আমরা সাবসেকশন যদি 2B বলি, এখানেও হচ্ছে যখন ম্যাজিস্ট্রেট কোনো মাধ্যমে ইনভেস্টিগেশন করানোর পর যখন দেখে যে যেখানে তথ্য উপাত্ত নাই, তো ম্যাজিস্ট্রেটও কি করতে পারে? ডিসচার্জ দিয়ে দিতে পারে। তাহলে এই কয়টা সেকশন যদি আপনি একটু মনে রাখেন, তাহলে আপনি ডিসচার্জ বা অব্যাহতিটা বুঝতে পারলেন, যে অব্যাহতি আবার মামলা চলবে। আর মুক্তি জাস্ট রিলিজটা কখন? ওই যে 249-এ, এইটা। তো এইভাবে যদি আপনি একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, যে আশা করি আপনার জন্য কিন্তু সমস্যা হবে না। তো আপনাদের জন্য আমাদের যে রানিং কোর্সটা চলতেছে, যদি আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান, আশা করি যে আপনারা উপকৃত হবেন। জাস্ট যদি আমরা কোর্স শিডিউলটা একটু আপনাদেরকে দেখাইতে পারি, সম্ভবত এখানে ছিল
তো সেখানের মাধ্যমে আমরা মোটামুটি প্রতিটা বিষয় আপনাদেরকে ট্রাই করি যে যাতে আপনি বুঝতে পারেন, পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যাতে আপনাদেরকে আমরা বুঝাইতে পারি বা আপনারা বারবার রিভিশন করতে পারেন, যাতে একটা জিনিস আমাদের কি করা হয় বোঝাটা সম্ভব হয়। তো এটার জন্য আমরা 5,000 টাকার যে কোর্স ছিল সেটার কোর্স ফিটা আমরা খুবই নগণ্য রেখেছি মাত্র। সেখানে আমরা জাস্ট এটাই, জাস্ট 1 সেকেন্ড, আমরা এইটা হচ্ছে আমাদের সেই কোর্সের ডিটেল। মোটামুটি আমাদের 27টার মতো সম্ভবত ক্লাস হবে। আশা করি যে যারা এই লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য স্পেশাল আমাদের ক্লাস আছে এই কোর্সের মধ্যে। তো আপনাদের স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যেতে পারবো। তো আশা করা যায় যে এটা কাজে দিবে। তাহলে এইখানে আপনি যেমন দেখতেছেন যে আমাদের টোটাল আমাদের তামাদি আইন, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সিপিসি, সিআরপিসি, প্যানাল কোড মিলিয়ে আমাদের নতুন আরেকটা আছে, সেখানে প্রায় 28টার মতো ক্লাস আছে। তো যারা অংশগ্রহণ করতে চান আপনারা 3,500 টাকা দিয়ে অ্যাডমিশনটা নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি অংশগ্রহণ করতে চান আপনারা জানেন কিভাবে যোগাযোগ করতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।